মেঘ আবিরের ঝলমলো চোখের দিকে তাকিয়ে ঠোঁট চেপে হেসে মোলায়েম কণ্ঠে জবাব দিয়েছিল, কবুল করলাম, আলহামদুলিল্লাহ, কবুল। আবিরের পাগলামি সেখানেই থামেনি। গতকাল বাসায় ফেরার সময় আবির হঠাৎই মেঘের কানে ফিসফিস করে বলেছিল, চিরদিনের জন্য শ্বশুর বাড়িতে চলে যাচ্ছিস, এবার একটু কান্না কর। মানছি একই বাড়িতে যাচ্ছিস, তাই বলে কাঁদবি না। মেঘ ভেঙচি কেটে বলেছিল, আপনার যদি এতই শখ থাকে তাহলে আপনি কান্না করেন। প্রতি উত্তরে আবির বলেছিল, নববধূর মতো কান্নায় ভেঙে পড়বি, নতুন জামাইদের মতো আমি তোকে সান্ত্বনা দিব। এটা আমার জীবন থেকে মিস হয়ে গেল। এক কাজ করি, চল দুজন একসঙ্গে কান্না শুরু করি। গতকাল আবিরের আজগুবি কথাগুলো শুনে মেঘ কপাল কুঁচকালেও আজ কথাগুলো মনে করে আনমনে হেসে ফেললো। পুনরায় ছবি দেখায় মনোযোগ দিল। নিজের পরনের মেরুন রঙের বিয়ের বেনারসি, গা ভর্তি বাড়ি গহনা, মাথায় ঘোমটা সহ চোখ ধাঁধানো আড়ম্বরপূর্ণ সাজসজ্জা দেখে মেঘ নিজেই লজ্জায় পড়ে যাচ্ছে। সেই রাতে রাজোচিত শেরওয়ানিতে আবিরকে যেন রাজপুত্রের মতো লাগছে। গতকাল আবিরের অযাচিত দুষ্টুমির জন্য সামনাসামনি ঠিকমতো দেখতেই পারেনি, তবে আজ ছবিগুলো খুব ভালো করে দেখছে। আয়নায় দুজনের মুখ দেখা, মেঘের কপালে আবিরের চুমু দেওয়া, একে অপরের চোখে চোখ রেখে নিঘুর ঘোরে বন্দি থাকা, বরণের ছবি সহ আরও 2-3টা ছবি আপলোড করেছে। মেঘ ছবিগুলো দেখা শেষে কৌতূহলবশত কমেন্ট দেখতে গেল। আবিরের বন্ধু, ছোট ভাই, বড় ভাই, রাকিব, সাকিব, তানবীর, মাইশাপু সহ সবাই নিজের মতো অভিনন্দন জানানোর পাশাপাশি উস্কানিমূলক মন্তব্যও করেছে। কারো কারো মন্তব্য দেখে মেঘ বেশ বিস্মিত হচ্ছে। এর মধ্যে বন্যা আসছে। মেঘের লাজুক হাসি দেখে মৃদু স্বরে জিজ্ঞেস করলো, মেঘ কপাল কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, হাসছিস কেন ভাইয়ার পোস্ট দেখে? মেঘ শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, তুই কিভাবে জানিস? শুধু আমি না, বাড়ির সবাই এখন ভাইয়ার পোস্ট নিয়ে গবেষণা করছে, নিচে গেলেই বুঝতে পারবি। তুই খেয়েছিস? না, তোকে ডাকতেই আসছিলাম, তুই ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো। আচ্ছা। বন্যা মিমের রুমে চলে গেছে। ইদানিং মেঘ ব্যস্ত থাকায় বন্যায় মিম আর আইনের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। দুজনেই তানবীরের কথা জানে, তাই তানবীরের হাত থেকে বন্যাকে সব সময় প্রোটেক্ট করে। ড্রয়িং রুমের সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে আবির। রান্নাঘরে রান্নার আয়োজন চলছে। ইকবাল খান ছাদ থেকে নেমে আবিরকে এভাবে বসে থাকতে দেখে কিছুটা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি রে আবির, এভাবে বসে আসিস কেন? আবির চোখ খুলে কাকামণিকে এক পলক দেখে পূর্বের অবস্থা থেকে উত্তর দিল, আমার মনটা খুব খারাপ। ইকবাল খান শীতল কণ্ঠে বললেন, মন খারাপ কেন? বিয়ে তো সবাই মেনেই নিয়েছে, তাহলে মন খারাপ থাকবে কেন? মন খারাপ থাকবে না কেন? মানুষ এলাকা ছেড়ে 2-1 বছর বাইরে থাকলেই কথা, আচরণ, চলাফেরা সব বদলে যায়। সেখানে 20-30 বছর ঢাকা শহরের থেকেও এখনও গ্রামের কী সব আজগুবি নিয়ম নীতি পালন করছে। বিয়ের পর বউ আলাদা কেন থাকবে? এত বছর অপেক্ষা করে, নিজের সাথে নিজে যুদ্ধ করে আল্লাহর কাছে চাইতে চাইতে মেঘকে পেয়েছি। কেউ কি জানে সেটা? কিছুদিন যাবত এই বাড়ির প্রতিটা মানুষ আমার ইমোশন নিয়ে প্রতিনিয়ত খেলছে, তারপরও আমি চুপ করে আছি। আমি যদি খোঁড়াখুঁড়েও এসব টের পেতাম, তাহলে মেঘকে নিয়ে আগেই পালাতাম। তোমরা যা করছো তা আমি কখনো ভুলবো না। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। এইভাবে বলিস কেন? এক এক এলাকায় এক এক রীতি, একটু একটু মেনে নিতে হবে। আবির কিছু বলার আগেই পেছন থেকে আলী আহমদ খান গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠলেন। আলী আহমদ খানের কণ্ঠ শুনে আবির চমকে উঠে পেছনে তাকালো। আব্বুর রাগি রাগি চোখ মুখ দেখে নিজের মুখ চেপে ধরলো। আলী আহমদ খান কখন এসেছে আর ঠিক কতটুকু কথা শুনেছে এটা ভেবেই আঁতকে উঠছে আবির। ইকবাল খানের সাথে আবিরের ফ্রেন্ডলি সম্পর্ক হয়, যা ইচ্ছে বলে দিতে পারে, কিন্তু আব্বুর সামনে সে যথাসাধ্য ভদ্র থাকার চেষ্টা করে। কিন্তু আজ এভাবে ধরা পড়ে যাবে সেটা কল্পনাও করতে পারেনি। আবির মাথা নিচু করে দাঁত দিয়ে জিভ কামড়ে বাসা থেকে বেরিয়ে গেছে। ইকবাল খান আলী আহমদ খানের মুখের পানে চেয়ে মলিন হাসলেন। আলী আহমদ খানও নিঃশব্দে হেসে বেরিয়ে গেছেন। কিছুক্ষণের মধ্যেই মেঘ নিচে নামলো। মেঘকে দেখেই রাকিব আকস্মাৎ বলে উঠল, এই যে ভাবি, আমার বন্ধুর 16 বছরের অব্যক্ত অনুভূতির বহিঃপ্রকাশে লেখা খোলা চিঠি পড়ে আপনার অনুভূতি কি? মেঘ শাড়ির আঁচল টেনে মাথায় দিয়ে চিবুক নামিয়ে লাজুক হাসলো। রিয়া রাকিবকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া সবাই তো প্রকাশ করেছে, মেঘকে অনুভব করার সময় দাও। বিয়ের ঘোরটা আগে কাটুক, তারপর জিজ্ঞেস করো। ঠিক আছে জান, তুমি যা বলবে তাই হবে।
রিয়া ঠোঁট বেঁকিয়ে রাগী স্বরে বলল, হঠাৎ এত ভালোবাসা কোত্থেকে আসছে? রাতে বারান্দায় দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে কল্পনা করে আবির যেভাবে চিঠিটা লিখছিল সেটা দেখে আমারও খুব ইচ্ছে হয়েছিল তোমাকে নিয়ে একটা চিঠি লেখার। কিন্তু বিশ্বাস করো, তুমি ফাল্গুনের সেই রক্তিম শিমুল ফুল আমার হৃদয়ের। এরপর আর কিছু ভেবেই পাচ্ছিলাম না। 30 মিনিট ভেবেছি, তানভীরকে নিয়ে গবেষণা করেছি, কিন্তু লাইনটা আর সম্পন্ন করতে পারিনি। তারপরও মনে হলো কবিতা আর চিঠি লেখার থেকে সকাল সন্ধ্যা বাবু খাইছো জিজ্ঞেস করা খুব সহজ সমাধান। রিয়া বিরক্ত হয়ে বলল, তুমি আসলেই একটা আনরোম্যান্টিক। রাগী ভেসে উত্তর দিল, বিয়ে করেছি 6 মাস হতে চললো, এখনো আমি কত রোমান্টিক দেখেছো? তুমি বললে শিমুল ফুল না দিতে পারলেও কচুরি ফুল ঠিকই দিতে পারবো, আর কি চাও? রিয়া রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, তুমি আপাতত চোখের সামনে থেকে যাও। আজকাল ভালোবাসার কোনো মূল্য নেই। নিজের বিয়ে করা বউও বলে আমি নাকি আনরোম্যান্টিক। ধিক্কার জানাই। কাকে ধিক্কার জানাচ্ছ? নিজেকেই। রিয়া সহসা হাসতে শুরু করেছে, সেই সাথে মেঘও হাসছে। আবির এসে রাকিবের কাঁধে হাত রেখে ধীর কণ্ঠে জানতে চাইল, কি হচ্ছে এখানে? আবিরের কণ্ঠ শুনে মেঘ আর চোখে তাকালো। আবিরকে এক পলক দেখেই লজ্জায় নুয়ে পড়ছে। গতকালও তো এত লজ্জা পায়নি যতটা লজ্জা আজ পাচ্ছে। অবিলম্বে ঘোমটা টেনে মুখ ঢাকার চেষ্টা করলো। রাকিবের সাথে দুই একটা কথা বলে আবির মেঘের সামনে এসে দাঁড়িয়ে অত্যন্ত কোমল কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। লজ্জায় আড়ষ্ট মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, ওয়ালাইকুম আসসালাম। শুভ সকাল বউ। শুভ সকাল। রাকিব গলা খাকারি দিয়ে বলল, তোর বউ এটা আমরা সবাই জানি, তাই বলে সারাদিন বউ বউ করবি? ভাবছি কিছুদিন দিন রাত এক করে শুধু বউই ডাকবো। মাহমুদা খান মালিহা খানের রুম থেকে বেরিয়ে আস্তে আস্তে ভারী কণ্ঠে বললেন। আবির কপাল কুঁচকে ঠোঁট বেঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, আমি কোথায় জ্বালিয়েছি? এতক্ষণ কাজ করে কেবলই আসলাম। ফুপি, তোমার সাথে আমার কিসের শত্রুতা বলো তো? আব্বুর সাথে তুমিও এমন আচরণ শুরু করেছো কেন? তোমাদের থেকে তো আমার শ্বশুরই ভালো। মেয়ে খেয়েছে কিনা দেখতে আমাকে জোর করে পাঠিয়েছেন, আর তোমরা? মাহমুদা খান রাশভারী কণ্ঠে বললেন। ঠিক আছে, থাকলাম শান্ত। আবির মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে মেঘের দিকে তাকিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, বউ, তুমি খেয়ে নিও। হ্যাঁ, তোমার ফুপু শাশুড়িটা ভালো না, একদম মহিলা হিটলারের মতো আচরণ করছেন। আমি এখন পালাই। আবির এক দৌড়ে বাসা থেকে বেরিয়ে গেছে। রাকিবও হাসতে হাসতে চলে গেছে। মাহমুদা খান হেসে বললেন। একটু পরেই সবাই খেতে নেমেছে। মেঘকে দেখেই জান্নাত বলে উঠল, তুমি আমার স্নিগ্ধ সকালের সুললিত গন্ধরাজ, পরন্ত বিকেলের একগোছা বাগান বিলাস। পাশ থেকে আইরিন বলল, ভাবি এটা না, আর ওই লাইনটা বেশি ভালো লেগেছে। নীল দিগন্তের উড়ন্ত মেঘেরা জানে কত স্বপ্ন উড়িয়েছি বেনামি ঘামে। রিয়া মৃদু হেসে বলল, তোমরা শুধু শুধু মেঘকে জ্বালিও না তো। মেঘ, আমি তোমাকে ভালোবাসি, আর আমি তো ভালোবেসে যাব। তুমি একদম মন খারাপ করবে না, কেমন? ওদের দুষ্টুমিতে মেঘ চোখ তুলে তাকাতেই পারছে না। এর মধ্যে মালা এসে একটা চেয়ার টেনে বসলো। আইরিন মজার ছলে জিজ্ঞেস করলো, মালা আপু, আপনার কোন ডায়ালগটা ভালো লেগেছে? আবির ভাইয়া মেঘ ভাবিকে নিয়ে ফেসবুকে খোলা চিঠি লিখেছে, আপনি দেখেননি? মালা আইরিনকে দেখে পরপর মেঘের লজ্জা মাখা আদলের পানে তাকালো। মনে মনে বিড়বিড় করলো। আইরিন আবার জিজ্ঞেস করলো, দেখেন কি? মালা বিরক্ত হয়ে বলল। আবারও মনে মনে বিড়বিড় করলো। বউ ভাত উপলক্ষে মেঘ আজ অফ হোয়াইট রঙের মধ্যে গোল্ডেন স্টোনের একটা গর্জিয়াস লেহেঙ্গা পরেছে। আবির মেঘের সাথে ম্যাচিং করে অফ হোয়াইট রঙের স্যুট পরেছে। বাকিরাও যে যার মতো সেজেছে। মালা আজ হুট করে একটা গর্জিয়াস শাড়ি পরেছে। মালা সাজ দেখে সাকিব মেকি স্বরে বলল, সেকা খেয়ে মানুষকে ঘরের দরজা বন্ধ করে সপ্তাহব্যাপী বা মাসব্যাপী কাঁদতে দেখেছি, অথচ তুই তা না করে নাচতে নাচতে বিয়ে খেতে চলে আসছিস। তোর কি মিনিমাম লজ্জা নেই? সাকিব ফিক করে হেসে বলল, কথায় আছে পাগলের সুখ মনে মনে। আর কি বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছিস জানাইস আমাকে, প্রয়োজনে আমি আরও কিছু অ্যাড করে দিব।
আর রইল বাকি মেঘবতীর পাগলামির কথা। ভাবির ভাইয়া দেশে আসছেই মেঘবতীকে পাগল করতে। 14 বছর তো একাই পাগলামি করে গেল। ভাইয়া কি ইচ্ছে হয় না মেঘবতী তার জন্য একটু পাগলামি করবে, বাড়ি ফেরার অপেক্ষায় থাকবে, তাকে দেখার জন্য বা একটু কথা বলার জন্য উতলা হয়ে থাকবে। তার দিকে কেউ তাকালে অগ্নিকন্যার রূপ নেবে। মূল কথা, ভাইয়াকে পাগলের মতো ভালোবাসবে। মেঘবতী মনে প্রবল প্রমত্তা জাগাতে ভাইয়াই সব করেছে, তাই তোর চোখের মেঘবতী উন্মাদ হলেও আবির ভাইয়ার তার গুরু। মালা রাগে কটমট করে চলে যেতে নিলে অলক্ষিতভাবে লিমনের সাথে ধাক্কা খেলো। মালা মাথায় হাত দিয়ে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল। লিমন মালার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, মাঝে মাঝে একটু কমই দেখি। মালা রাগে ফুসফুস করতে করতে চলে গেছে। মাইশা আপু আর ওনার হাজবেন্ড আজ দুপুরেই আসছেন। আবির কল দিতে দিতে অনেক কষ্টে আপুকে রাজি করিয়েছে। মেঘ আপুকে দেখেই আহ্লাদি কণ্ঠে বলল, আপু মনে আছে তো, বাবুকে কিন্তু সর্বপ্রথম আমার কোলে দিতে হবে। মেঘ একগাল হেসে বলল, ঠিক আছে। আবির মেঘের দিকে তাকিয়ে কিছু ভেবে আনমনে হাসলো। মেঘ বিষয়টা খেয়াল করে জিজ্ঞেস করলো, হাসছেন কেন? এমনিতেই। বলুন। রাতে বলবো। না, এখনই বলুন। আই লাভ ইউ, আই ওয়ান্ট টু হাগ ইউ, আই ওয়ান্ট টু কিস ইউ। মেঘ সঙ্গে সঙ্গে আবিরের হাতে চিমটি কেটে ব্যস্ত কণ্ঠে বলল, চুপ করুন। এখন তো চুপ করতেই বলবি। অফিসিয়াল বিয়ের 24 ঘন্টা পেরিয়ে গেছে, অথচ এখনো অফিসিয়াল আলিঙ্গনটাই করতে পারলাম না। মেঘ নিজের কপাল চাপড়ে বিড়বিড় করলো, এত নির্লজ্জ কবে হলেন আপনি? তোকে বিয়ে করার পর। সারাদিনের অনুষ্ঠান শেষে বিকেলের দিকে অনেক আত্মীয় স্বজনই চলে গেছেন। এশা পর্যন্ত সবাই মোটামুটি ব্যস্ত ছিল। এশার নামাজ পড়ে মোজাম্মেল খান আর আলী আহমদ খান একসাথে চা খেতে বসেছেন। কিছুক্ষণের মধ্যে আবির আর ইকবাল খানও এসেছেন। তানভীর, সাকিব, রাকিব, আরিফ মিলে বাসরঘর সাজাচ্ছে। গতকাল তানভীর বোনের পক্ষে থাকলেও আজ সে আবিরের পক্ষে। আবির নামাজ থেকে এসেই নিজের রুমে চলে গেছে। ভুল করেও কেউ যেন লাল গোলাপ না লাগায় তার জন্য মূলত দেখতে গেছে। ফুল কিনতে যাওয়ার আগেই তানভীরদের বারবার বলে দিয়েছে ভুলেও যেন লাল গোলাপ না আনে। মিনহাজ মেয়েকে লাল গোলাপ দেওয়ার মতো বিশাল অপরাধের শাস্তি স্বরূপ আবির সেই রাগ মিনহাজের উপর না দেখিয়ে গোলাপের উপর দেখাচ্ছে। বিয়ে উপলক্ষে আবিরের সম্পূর্ণ রুম পরিষ্কার করা হয়েছে। আবিরের শৈশব কৈশোরের যত স্মৃতি ছিল সব সরিয়ে একদম ফাঁকা করে দিয়েছে। বিয়ের ঝামেলা মিটলে প্রয়োজনীয় সব জিনিসপত্র এনে রুম সাজানো হবে। গায়ে হলুদের দিন থেকে আবির আব্বু চাচ্চুর মুখোমুখি বসেনি। অবশেষে আজ আবির চাচ্চুর আর আব্বুর পাশে গিয়ে বসেছে। মোজাম্মেল খান চিন্তিত স্বরে বললেন, জি বলো। আপনাদের পরিকল্পনার বাইরে আমি যে কাজগুলো করতে বলেছিলাম সেগুলোর খরচ জানতে চাচ্ছিলাম। আমি পেমেন্ট দিয়ে দিচ্ছি, সম্ভব হলে রাতে বা সকালের মধ্যে পরিশোধ করে দিবেন। আলী আহমদ খান ঠান্ডা কণ্ঠে বললেন, আব্বু আমি আগেই বলে রেখেছিলাম, অন্ততপক্ষে আমার পরিকল্পনাগুলোর টোটাল পেমেন্ট আমি করব। মোজাম্মেল খান আস্তে করে বললেন, আচ্ছা তুমিই করো, কিন্তু এত তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। ইমার্জেন্সি সবার পেমেন্ট করে ফেলেছি, আর যারা নেয়নি তাদের কাল পরশুর মধ্যে দিয়ে দিব। আমি হিসাবটা দেখতে চাচ্ছিলাম চাচু। আমার কি কপাল, মেয়ের জামাই কত সুন্দর করে চাচু বলে ডাকছে। আবির মৃদু হেসে মেকি স্বরে বলল, মেঘের মতো আমিও কি আব্বাজান বলে ডাকবো? আলী আহমদ খান, মোজাম্মেল খান ও ইকবাল খান তিনজনই একসঙ্গে হেসে উঠলেন। প্রায় 1 ঘন্টা যাবৎ 4 জন মিলে হিসাব করছে। এদিকে জান্নাত আর রিয়া মিলে মেঘকে সাজাচ্ছে আর বাসরের নিয়ম কানুন শিখিয়ে দিচ্ছে। মেঘের মনে ভয়, লজ্জা, আতঙ্কের সাথে সাথে এক অজানা ভালো লাগাও কাজ করছে। রাত 10টার পর পর ওদের সাজানো শেষ হয়েছে। আবিরের নিষেধাজ্ঞা থাকায় লাল গোলাপ ছুঁয়েও দেখেনি। গাধা, বেলি, কাঠগোলাপ, 3-4 রঙের জারবেলা, জিনিয়া সহ যে যে ফুল পেয়েছে সব দিয়ে সাজিয়েছে। সাজানো শেষেই মেঘকে নিয়ে বিছানার মাঝ বরাবর বসিয়েছে। মেঘের সামনে ফুলের পাপড়ি দিয়ে একটা লাভ এঁকে তাতে এ আর এম লিখেছে। তারপর শুরু হয়েছে দল ভাগাভাগি। কয়েকজন আবিরের পক্ষে থাকলেও বেশিরভাগই মেঘের পক্ষে। তানভীর আজ আবিরের পক্ষে শুনে বন্যার রাগি রাগি মুখ করে বলল, আপনি দুমুখ সাপের মতো আচরণ করছেন কেন? বোনের বিয়ের পর স্বাভাবিকভাবেই বোন শ্বশুর বাড়িতে চলে যায়। ভাগ্য ভালো আমার, বোন আমার চোখের সামনে আছে,
বনুর শ্বশুরবাড়ি অন্য কোথাও হলে আজকের বাসর ঘর সাজানো অসম্ভব ছিল। তাছাড়া বড় ভাই হয়ে ছোট বোনের বাসর আটকানোটা তেমন শোভা পায় না। বন্যা আর কিছু বলেনি। এদিকে আবিরের হিসাব নিকাশের এক পর্যায়ে মোজাম্মেল খান বললেন, অনেক তো হিসেব দেখলে, এখন বরং যাও তুমি। আবির ঘাড় ঘুরিয়ে মালিহা খানকে উদ্দেশ্য করে বলল, আম্মু, তোমাদের যা যা নিয়ম কানুন আছে তাড়াতাড়ি শেষ করো, আমার ঘুম পাচ্ছে। মোজাম্মেল খান আকস্মাৎ কাশতে শুরু করলেন। ইকবাল খান আবিরের হাত চেপে বিড়বিড় করে বলল, বাবা চাচারা আছে, কথাবার্তা একটু সাবধানে বল। আবির ভ্রু কুঁচকে মনে মনে বিড়বিড় করলো, গত 2 রাতে এক ফোঁটাও ঘুমাতে পারিনি, এখন বিয়ে করেছি বলে কি ঘুম পেলেও বলা যাবে না? আবির নিশ্চুপ দেখে মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে বললেন, বাকিগুলো সকালে দেখে নিও। আবির তপ্ত স্বরে বলল, আর কিছু দেখতে হবে না, যা লাগবে তানভীরকে বললেই হবে। মাহমুদা খান এসে মৃদু স্বরে বললেন। আবির হঠাৎই কেমন যেন লজ্জা পাচ্ছে, লজ্জায় উঠে যেতে পারছে না। আলী আহমদ খান আকস্মাৎ বলে উঠলেন। আবির মাথা নিচু করে উঠে রুমের দিকে চলে গেছে। রুমের সামনে যথারীতি 2 দল মানুষ দাঁড়িয়ে আছে। তানভীর আবিরের দলের হওয়ায় সত্ত্বেও ওরা জোরপূর্বক তানভীরকে রুমের ভিতরে রেখেছে। আবির দরজা থেকে উকি দিয়ে বিছানায় দেখে নিল, মাথায় ঘোমটা দিয়ে নববধূ বিছানায় বসে আছে। আবির বাকিদের উদ্দেশ্যে স্বাভাবিক কণ্ঠে বলল, কি চাই? তেমন কিছু না। রাকিব আবিরের পাশ থেকে বলে উঠল, আজ যত ইচ্ছে দে, আমি বারণ করব না, কারণ বাসর আমিও সাজিয়েছি, তাই ভাগ আমিও পাবো। আবির রাকিবের দিকে তাকিয়ে হাসলো। আইরিন আকস্মাৎ বলে উঠল, ভাইয়া তাড়াতাড়ি টাকা নিয়ে আমাদের বিদায় করো। আবির শান্ত কণ্ঠে বলল, তোরা কত চাস সিদ্ধান্ত নিয়ে তানভীরের কানে কানে বল। আইরিন, জান্নাত, রিয়া, মিম, বন্যা ফিস ফিস করে কিছুক্ষণ ভেবে চিনতে তানভীরকে জানালো। আবির সঙ্গে সঙ্গে বলল, সিদ্ধান্ত ফাইনাল? হ্যাঁ। এখন সামনে থেকে সরো। কেন সরবো? আগে টাকা দেবে, তারপর যাব। আবির তপ্ত স্বরে বলল, আমি যেতে বলিনি আপু, সরতে বলেছি। বউ না দেখে আমি তোমাদের কিচ্ছু দিতে পারছি না। বউ দেখে ফেললে তো শেষ হই। তোমরা যেমন আমাকে বিশ্বাস করতে পারছো না, তেমনি আমিও পারছি না। আমার বউয়ের জায়গায় অন্য কাউকে যে বসিয়ে রাখুনি তার কি গ্যারেন্টি আছে? তোমাদের সহজ সমাধান দিয়েছি। তোমাদের অ্যামাউন্ট আমি না জানলেও তানভীর জানে। আমার বউ ঠিকঠাক থাকলে তোমরা তোমাদের প্রাপ্য পেয়ে যাবে। আগে বউ দেখবো, তারপর টাকা দিব। এখন তোমরা ভেবে দেখো। ঠকাবে না তো? তোমরা আমাকে না ঠকালে আমিও তোমাদের ঠকাবো না। ঠিক আছে। ওরা এক প্রকার বাধ্য হয়েই আবিরকে রুমে ঢুকতে দিয়েছে। আবির রুমে ঢুকেই মেঘকে উদ্দেশ্য করে সালাম দিল। মেঘ কাঁপা কাঁপা গলায় সালামের উত্তর দিয়েছে। এতক্ষণ যাবৎ মেঘ শান্ত থাকলেও এখন আর শান্ত থাকতে পারছে না। আবির যত কাছাকাছি আসছে মেঘের শরীরের প্রতিটা শিরা উপশিরায় রক্ত সঞ্চালন তত বেড়ে যাচ্ছে। ঢোক গিলে বারবার নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। আবির কিছুটা ঝুঁকে খুব যত্ন সহকারে আস্তে ধীরে মেঘের ঘুমটা উঠালো। লজ্জায় রাঙা মেঘের নামানো চিবুক দেখে কিঞ্চিত ভ্রু কুঁচকালো। আবির সহসা 2 আঙ্গুলে মেঘের চিবুক উঠালো। আবিরের শক্ত হাতের কোমল স্পর্শে মেঘের শীর্ণ অধর থরথর করে কাঁপছে। হৃদয়ের তোলপাড়ে নিঃশ্বাস এলোমেলো হয়ে যাচ্ছে। ঘন ঘন পল্লব ঝাপটে নিভু নিভু চোখে আবিরের দিকে তাকাতেই আবির সহসা বুকের বাঁ পাশে হাত রেখে নিঃশাক্ত কণ্ঠে বলল, সঙ্গে সঙ্গে বিছানার ওপর লাভ শেপ লেখা অংশে ধপ করে পড়ে গেছে। মিম, আদি, আইরিন কিছুটা আতঙ্কিত হলেও বাকিরা আবিরের কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছে। মেঘ কিঞ্চিত ভ্রু কুঁচকে আবিরের মুখের দিকে তাকালো। আবির আচমকা কাত হয়ে মেঘের দিকে ঘুরে হাতের ওপর মাথা রেখে মৃদুগামী কণ্ঠে বলল, অবশেষে আবিরের একান্ত চাঁদ আবিরের রুমে দীপ্তি ছড়াচ্ছে। মেঘ লজ্জায় চোখ সরিয়ে ফেলেছে। আবির পকেটে হাত দিয়ে যতগুলো 500 আর 1000 টাকার নোট পেয়েছে সব মেঘের হাতে মুষ্টিবদ্ধ করে দিয়েছে। রিয়া হাসি মুখে বলল, ভাইয়া, আপনার চাঁদকে সারা জীবনের জন্য আপনার রুমে রেখে গেলাম। আপাতত আমাদের দিকটা একটু ভাবুন। আবির মেঘের দিকে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, ওরা কিছু চাচ্ছে, দিব? মেঘ কিছুই বলছে না, চুপচাপ বসে নিজের হৃদস্পন্দন শুনছে। আইরিন সঙ্গে সঙ্গে বলল, এটা কিন্তু কথা ছিল না, তুমি বলেছো ভাবিকে দেখেই দিয়ে দিবে। আবির মেঘের দিকে তাকিয়ে থেকেই ঠান্ডা কণ্ঠে বলে উঠল, আমি আমার বউয়ের অনুমতি ব্যতীত কিচ্ছু দিতে পারছি না, সরি। কি হলো, দিয়ে দিব?
মেঘ ঘাড় কাত করে সম্মতি জানালো। আবির সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমাদের অ্যামাউন্ট কত ছিল আমি জানি না, আর জানতেও চাই না। আমার বউ যেহেতু সম্মতি দিয়েছে, তাই তোমরা যা চেয়েছো তার ডাবল পাবে। তানভীরের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, তানভীর, ওদের অ্যামাউন্ট বুঝিয়ে দিবি। জি ভাইয়া। জান্নাত রিয়া একসঙ্গে বলে উঠল, ইস, এত বড় মিস্টেক কিভাবে করলাম, আগে জানলে আরো বেশি চাইতাম। আইরিন বলল, আমরা এখন নতুন করে অ্যামাউন্ট চাইবো। আবির মুচকি হেসে বলল, সুযোগ একবারই দিয়েছি, সেই সুযোগ আর পাবে না। এখন সবাই যাও এখান থেকে। রাকিব আবিরের কানে কানে ফিস ফিস করে কিছু বলেই দৌড়ে বেরিয়ে গেছে। বাকিরাও যে যার মতো চলে গেছে। বন্যা মেঘের দিকে তাকিয়ে মুচকি হেসে বেরিয়েছে। তানভীর আগেই বেরিয়ে গিয়েছিল। আবির দরজা বন্ধ করতে যাবে, আকস্মাৎ তানভীর হাজির হলো। আবির শক্ত কণ্ঠে বলল, আবার কি? তানভীর মেঘকে এক পলক চোখে দেখলো। মেঘ মাথা নিচু করে নিশ্চুপ বসে আছে। তানভীর গলা খাঁকারি দিয়ে অত্যন্ত কোমল কণ্ঠে বলল, ভাইয়া, আমার বোনটা কিন্তু এখনো ছোট, তোমার অনাবশ্যক ভালোবাসাকে একটু কন্ট্রোলে রেখো প্লিজ। আবির ভ্রু গুটিয়ে সরাসরি তানভীরের দিকে তাকিয়ে কর্কশ গলায় বিড়বিড় করলো, তুই না আমার সম্বন্ধী? তানভীর নিঃশব্দে হেসে অত্যন্ত ধীর কণ্ঠে বলল, তুমি না আমার ভাই, তাছাড়া পুরো পৃথিবী জানে তুমি আমার বন্ধু টাইপের ভাই, তাই আমার সব দিক থেকে পারমিশন আছে। আবির দাঁতে দাঁত চেপে বলল, জি ভাই, বুঝতে পেরেছি। বলছিলাম কি ভাই, আপনি পারমিশন দিলে আমি আপনার বোনের সাথে একান্তে কিছুটা সময় কাটাতাম। পারমিশন দেবেন ভাই? জি ভাই, আপনার জন্যই এত আয়োজন। বেস্ট অফ লাক, বাই। তানভীর চলে যাচ্ছে। আবির মুচকি হেসে দরজা বন্ধ করে দিয়েছে। দরজা বন্ধের শব্দে মেঘের শরীর ঝাঁকি দিয়ে উঠছে। মাথা নিচু করে জোরে নিঃশ্বাস ছাড়লো। আবির আর চোখে মেঘের দিকে তাকালো। ঠোঁটে লেগে আছে দুষ্ট হাসি। ধীর পায়ে এগিয়ে গেল মেঘের কাছে। আবিরের তীব্র দুচোখ চকচক করছে। উৎকণ্ঠায় মেঘের চিবুক নেমে গলায় ঠেকেছে। ক্ষীণ বক্ষের তীব্র কম্পনে শরীরে মেঘ ঘেমে একাকার অবস্থা। আবির আঁকপাচ না ভেবেই আচমকা মেঘের কোলে মাথা রেখে শুয়ে পড়েছে। অপ্রকাশিত ঘটনায় মেঘ চমকে ওঠে। বুকের ভেতর পর্যন্ত স্তব্ধ হয়ে গেছে। মেঘ সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলেছে। হাত পা সহ সারা শরীর থরথর করে কাঁপছে। আবির আকস্মাৎ জামা কাপড়ের ওপর দিয়ে মেঘকে জড়িয়ে ধরে পেটে মুখ গুজলো। আবিরের অবাঞ্ছিত স্পর্শে মেঘের জোরালো বক্ষ স্পন্দন আরো বেশি জোরালো হতে শুরু করেছে। নীরবে ঢোক গিলে এলোমেলো নিঃশ্বাস ছাড়ছে। আবির ভয়ঙ্কর আবেশে আবদ্ধ। সুদীর্ঘ অবকাশের অস্ফুট প্রণয়ের অফিসিয়াল অনুমোদন পেয়েছে আজ। মেঘের শরীর থেকে আসা বিমুগ্ধকারী গ্রানটা আবিরের নাসা রন্ধ্রের সঙ্গে সঙ্গে হৃদয় তোলপাড় চালাচ্ছে। আবির এক মনে সেই গ্রানটা উপলব্ধি করছে। মেঘের অভিমানে নাক ফুলালো। গায়ের তীব্র গন্ধ, দরদী স্পর্শ, আহ্লাদী কণ্ঠের আবদার পূরণের পরিপূর্ণ অধিকার পেয়েছে আজ। এই মেঘ একান্ত আবিরের। পৃথিবীর আর কারো সাধ্য নেই আবিরের কাছ থেকে আর মেঘকে দূরে সরাবে। আজ ছোট্ট মেঘের আদুরে কণ্ঠে বলা কথাগুলো আবিরের খুব মনে পড়ছে। আকস্মাৎ পেট থেকে মুখ সরিয়ে ঘাড় কিছুটা ঘুরিয়ে মেঘের অভিমুখে তাকালো। মেঘের বন্ধ চোখের পাতা আর কম্পিত অধর দেখে আবির আনমনে হেসে অত্যন্ত মোলায়েম কণ্ঠে বলল, তুমি আমার বহু প্রতীক্ষিত একান্ত অভিলাষ, হৃদয়ের মণিকোঠায় সংগোপনে রাখার নির্মম প্রয়াস। আমার অবিচ্ছেদ্য প্রণয়ের উত্তাপ তুমি, সকাল সন্ধ্যা সর্বনাশের কারণটাও শুধু তুমি। মেঘের সংকোচ কোনোভাবেই কাটছে না। চোখ খুলে আবিরের দিকে তাকাতেও পারছে না। আবির মুচকি হেসে ডাকলো, ওগো অপরূপা, চেয়ে দেখো না মনোরমা। মেঘ কিং কর্তব্য বিমূঢ়। আবিরের একের পর এক ভাব প্রবণ কথা শুনে মেঘের অস্থিরতা বেড়েই চলেছে। বুকের ভেতরে চলমান ইতস্ততা কাটিয়ে চোখ পিট পিট করে তাকালো। আবিরের সঙ্গে চোখাচোখি হতেই আবির আকস্মাৎ সশব্দে হেসে উঠল। আবিরের প্রাণোচ্ছল হাসি দেখে মেঘ না চেয়ে হেসে পারল না। আবির হাসি থামিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে তপ্ত স্বরে শুধালো, আমাকে পেয়ে খুশি তো? মেঘ মাথা দুলিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ, অনেক খুশি। আপনি? আবির আবারও মৃদু হাসলো। মেঘের কোল থেকে উঠে মুখোমুখি বসলো। লম্বা নিঃশ্বাস ফেলে মেঘের হাতটা শক্ত করে ধরে কোমল কণ্ঠে বলতে শুরু করলো, আলহামদুলিল্লাহ, আজ আমি খুব খুশি, কারণ আমার স্প্যারোকে দেয়া কথা আজ পরিপূর্ণভাবে রাখতে পেরেছি। ছোট্ট স্প্যারো সে আহ্লাদী কণ্ঠে বলা কথাটা আমাকে ছেড়ে যেতে পারবেন না।
স্প্যারো ভুলে গেলেও আমি ভুলতে পারিনি। গত 16টা বছর শুধু এই একটা কথার জেরেই সব বিপত্তিতে টিকেছিলাম। আজ আমার স্প্যারোকে আবারও বলতে চাই, আমি ছেড়ে যাইনি, কোথাও যাইনি। তোমার আবির তোমারই আছে। তুমি সেদিন শুধু বলেছিলে ছেড়ে যেও না, অথচ আমি বুঝেছিলাম তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। শেষ বিকেলে বাকিদের বাড়ি ফেরার তারা দেখে তুমি আবেগী কণ্ঠে বলেছিলে ওদের মতো আমারও যদি আলাদা একটা বাড়ি থাকতো। আর আমি ভেবেছিলাম যে কোনো মূল্যেই হোক তোমাকে তোমার স্বপ্নের বাড়ি উপহার দিব। একবার খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিলাম বলে তুমি শীতল কণ্ঠে বলেছিলে খেলতে না গেলে তো ব্যথা পেতে না। আমি মনে মনে বলেছিলাম আজকের পর খেলতেই যাব না। জ্বরের ঘরে আমার হাতটা আঁকড়ে ধরে তুমি বলেছিলে আমার কাছে থাকো, আমিও থেকে গেলাম। কোনো একদিন কোনো কারণে বাসায় আমাকে বকা দিচ্ছিল দেখে তুমি সবার সামনে আমার হাতটা শক্ত করে ধরে পড়েছিলে, আবির ভাইয়া শুধু আমার, তোমরা কেউ কিচ্ছু বলতে পারবে না। আমি আবির সেদিনই তোমার হয়ে গিয়েছিলাম, নিজের সাথে প্রতিজ্ঞা করেছিলাম বাঁচলে তোমার সাথেই বাঁচবো। মেঘ অবিশ্বাস্য চোখে আবিরের অভিমুখে চেয়ে আছে। অতর্কিতেই বেড়েছে বুকের ভেতরে ধুকপুক শব্দ। আবিরের কথাগুলো শুনে মেঘের চক্ষুদয় কোঠর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। ফর্সা লাজুক আদল মুহূর্তেই পরিবর্তন হয়ে গেছে। নাকের ডগায় মুক্তোর মতো বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে। মেঘের উত্তেজিত মনোভাব চোখে মুখে ফুটে উঠেছে। যেই আবিরের প্রণয়ে আসক্ত মেঘ, সেই আবির মেঘের কাছেই প্রতিজ্ঞাবদ্ধ ছিল এতগুলো বছর। এটা ভেবেই মেঘের মস্তিষ্কে নিউরনে অনুসরণ শুরু হয়েছে। মেঘ অসহায় মুখ করে আবিরের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আমি আপনাকে এত কিছু বলেছিলাম? আবির মেঘের দুহাত নিজের দু গালে রেখে নিঃশ্বাস টেনে বলল, আমার মনে নেই কেন? কারণ তখন তুমি অনেক ছোট ছিলে। আপনি কখনো বলেননি কেন? ভালোবাসা মুখে বলে হয় না পাগলি, তোমাকে নিজ থেকে অনুভব করতে হতো, আর আমি সেই অপেক্ষাতেই ছিলাম। মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করল, আপনি আমাকে তুমি করে বলছেন কেন? শুনতে খারাপ লাগছে? কেমন যেন অস্বস্তি লাগছে, আপনার মুখে তুইটাই মানায়। অভ্যাস করো, এখন থেকে তুমিটাই বেশি শুনতে হবে। কেন? আবির মৃদু স্বরে বলল, আমার সম্বন্ধী আমাকে ভয়ঙ্করভাবে ওয়ার্নিং দিয়েছে, বিয়ের পর তোমার সাথে তুই তুকারি করলে আমার নামে মামলা দেবে। তানভীরের এসব তুই তুকারি একদম পছন্দ না। ওর সাথে কথা বললে সচরাচর তোমাকে তুই বলে সম্বোধন করি না, তারপরও ভুলে যদি বলে ফেলি তখন দেখা যায় রাগে সারাদিন আমার সাথে কথাই বলে না। গতকাল রাতে আমাকে লাস্টবারের মতো ওয়ার্ন করেছে যেন কোনোভাবেই তুই না বলি। পার্সোনালি ঘরে দরজা বন্ধ করে তুই বললেও আমার সম্বন্ধী বাবা মা শ্বশুর শাশুড়ি কিংবা কোনো আত্মীয়ের সামনে কোনোভাবেই তুই বলতে পারবো না। মেঘ অভিনিষ্টের ন্যায় চেয়ে থেকে শান্ত কণ্ঠে শুধালো, আপনি ভাইয়াকে ভয় পান? না, তোমাকে ভয় পাই। মানে? আবির মেঘের হাত গাল থেকে নামিয়ে বুকের ওপর রেখে বলতে শুরু করলো, তোমাকে হারানোর ভয়ে। আচ্ছা এটা হবে না, তোমাকে ভয় পাই। তোমাকে হারানোর ভয়ে আমার এই যে এখানটা বারবার কেঁপে ওঠে। আবিরকে ধ্বংসের একমাত্র অস্ত্রই মেঘ। তানভীর সহ আমার কাছের মানুষজন খুব ভালোভাবে জানে আমার জীবনে তোমার অস্তিত্ব ঠিক কতখানি জুড়ে। আমাকে কোনো কিছুতে রাজি করাতে ব্যর্থ হলেই ইচ্ছাকৃত তোমার নাম নেয়, কারণ তারা জানে তুমি আমার একমাত্র দুর্বলতা। এই যে তুমি কত শত কুসংস্কার মানো, কিচ্ছু হবে না জেনেও আবেগে নাচো, আমিও ঠিক তেমন। তোমার নামে কিছু শুনলে না বুঝে রিয়্যাক্ট করি, নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। অন্ততপক্ষে তোমাকে নিয়ে তানভীরের সাথে আমি কোনো রকম অসৎভাবে জড়াতে চাই না, তাই ও যা বলেছে আমি মেনে নিয়েছি। আবিরের উৎকণ্ঠা দেখে মেঘ প্রতিনিয়ত আশ্চর্যের চূড়ায় পৌঁছে যাচ্ছে। মেঘ নির্বাক চোখে তাকিয়ে গভীর মনোযোগ দিয়ে আবিরকে দেখছে। আবির কয়েক মুহূর্ত মেঘের মায়াবী আদলে চেয়ে থেকে আনমনে হেসে বলল, ম্যাম, এইভাবে তাকিয়ে আমাকে আগে ভাগেই দুর্বল করে দেবেন না, আপনার সাথে আমার অনেক কথা আছে। আবিরের কথায় মেঘের ভাবনার সুতো ছিঁড়েছে। কপালে ভাঁজ ফেলে মৃদু স্বরে বলল, কি কথা? আগে নামাজ পড়ে রবের কাছে শুকরিয়া আদায় করি, তারপর বলবো। যাও ফ্রেশ হয়ে উজু করে আসো। আবির মেঘের হাত ছেড়ে বিছানা থেকে নামছে। এত কথোপকথনের ভিড়ে রিয়া আর জান্নাতের শিখিয়ে দেয়া নিয়ম কানুনের কথা মেঘ ভুলেই গিয়েছিল। মেঘ ঝটপট বিছানা থেকে নেমে আবিরের পায়ে হাত দিয়ে সালাম করতে নিলে, কিন্তু সালাম করার আগেই আবির মেঘের দু বাহু ধরে উঠিয়ে আলতোভাবে বুকে জড়িয়ে মোলায়েম কণ্ঠে বলল, তোমার অবস্থা আমার ভাই নয় হৃদয়ে। আজকের পর কোনোদিনও
পায়ে হাত দিয়ে সালাম করার চেষ্টাও করবে না, মনে থাকবে? জি। আবির মেঘকে ছেড়ে ড্রেসিং টেবিলের ওপর থেকে ফোনটা হাতে নিয়ে ব্যালকনির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে কিছু একটা করছে। এদিকে মেঘ মনে মনে হাবিজাবি ভাবছে আর ব্যস্ত হাতে গয়না খুলছে। গলার একটা গয়না খুলতে গিয়ে চুলে টান পড়তেই মেঘ ব্যথায় উফ করে উঠেছে। আবির সহসা ফোন টেবিলের উপর রেখে মেঘের কাছে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে? চুলে টান লাগছে। হাত ছড়াও, আমি দেখছি। মেঘ ভুরু কুচকালো, তবে নিষেধ করলো না। আবির খুব মনোযোগ দিয়ে মেঘের চুল সরিয়ে গয়না খুলে দিয়েছে। মাথায় লাগানো ক্লিপগুলো খুলতে খুলতে কর্কশ কণ্ঠে বিড়বিড় করলো, আগেই বলেছি রাতে এত সাজগোজ করতে হবে না, তারপরও কেউ কথা শোনে না। আবিরের ঠান্ডা কণ্ঠের অভিযোগে সম্মতি ফিরল মেঘের। চোখ ঘুরিয়ে আবিরকে এক পলক দেখে হালকা করে কেশে শীতল কণ্ঠে ডাকলো, আবির ভাই। আকস্মাৎ আবিরের সুপ্ত ক্রোধ চোখে ভেসে উঠেছে। মেঘের দিকে তাকিয়ে চোখ রাঙাতেই মেঘ দাঁত কেলিয়ে হেসে বলল, মজা করেছি। আবির প্রতি উত্তরে কিছুই বলল না। মেঘ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসতেই আবির চুপচাপ ওয়াশরুমে চলে গেছে। যথারীতি দুজন একসঙ্গে 2 রাকাত নফল নামাজ পড়ে নিয়েছে। নামাজ শেষ করে আবির মেঘের কপালে দীর্ঘ চুমু খেয়ে মেঘকে শক্ত করে জড়িয়ে ধরল। আবিরের সারা দিনের সব দুষ্টমি খুনসুটি হঠাৎই পরিবর্তন হয়ে গেছে, কেমন যেন নিশ্চুপ হয়ে গেছে। আবিরের বুকের ওপর মাথা থাকায় মেঘ স্পষ্টভাবে আবিরের হৃদস্পন্দন টের পাচ্ছিল। মেঘ হঠাৎই তটস্থ কণ্ঠে শুধালো, কি হয়েছে আপনার? আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? আবির ঘন ঘন ঢোক গিলছে। মেঘকে বিছানার পাশে বসিয়ে আবির ফ্লোরে বসলো। মেঘ ব্যাকুল কণ্ঠে বারবার প্রশ্ন করছে। আবির উত্তর না দিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। আবির আচমকা বসা থেকে উঠে ওয়ার্ড্রোব থেকে একটা ছোট্ট বক্স বের করলো। আবির নাম লেখা একটা ডিজাইনিং লকেট বের করে মেঘের গলায় পরিয়ে দিতে দিতে মৃদু স্বরে বলল, এটা বাসর রাতের গিফট। মেঘ তৎক্ষণাৎ লাফিয়ে উঠে বালিশের নিচ থেকে একটা ঘড়ির বক্স বের করে আবিরকে দিয়ে বলল, এটা আপনার জন্য। আবির কপাল কুঁচকে প্রশ্ন করলো, বাসর রাতে গিফট দিতে হয়, এটা তোমাকে কে বলেছে? রিয়া আপু, জান্নাত আপু, তাছাড়া আমার বান্ধবীরাও বলেছে। আর কি কি বলেছে? আরো অনেক কিছু। আবির ভ্রু গুটিয়ে ধীর হস্তে কপাল চাপড়ে শক্ত কণ্ঠে বলল, আমার বউটাকে ওরাই নষ্ট করেছে। মেঘ ঠোঁট কামড়ে বিড়বিড় করলো, মোটেই না। আবির ঘড়িটা দেখে মুচকি হেসে বলল, পরিয়ে দাও এখন। মেঘ ঘড়িটা পরিয়ে দিয়ে আহ্লাদে কণ্ঠে শুধালো, পছন্দ হয়েছে? আমার একমাত্র বউয়ের দেয়া গিফট, পছন্দ তো হবেই। আবির তপ্ত স্বরে ফের বলল, তোমার জন্য আরো সারপ্রাইজ আছে। কি? আবির একটা অ্যালবাম বের করে মেঘের হাতে দিল। অ্যালবামের সর্বপ্রথম ছবিটা আবির আর মেঘের বিয়ের, দুজন পাশাপাশি বসা। মেঘ ঘাড় কাত করে আবিরের বাইসেপে রেখেছে, আবির মেঘের মাথার উপর নিজের হাত কাত করে রেখেছে। দুজনের এক হাত সামনের দিকে। আবিরের হাতের তালুতে মেহেদি দিয়ে লেখা মেঘের আবির, আর মেঘের হাতে লেখা আবিরের মেঘ। মেঘ ছবিটা দেখে মৃদু হেসে অ্যালবাম খুলেছে। মেঘের জন্মের পর আবিরের প্রথম কোলে নেয়ার ছবি। মেঘের 6 মাস, 1 বছর, 2 বছর বয়স থেকে শুরু করে বিয়ে পর্যন্ত আবিরের সাথে যত ছবি ছিল সবই অ্যালবামে আছে। মেঘ মুগ্ধ চোখে তাকিয়ে ছবিগুলো দেখছে। আবির পাশে দাঁড়িয়ে ছবিগুলোর বর্ণনা দিচ্ছে। ছোটবেলার ছবিগুলো ফ্যামিলি অ্যালবাম থেকে সংগ্রহ করা। কোনো ছবি কখন কি অবস্থায় কাকে দিয়ে উঠিয়েছিল সবই আজ নির্দ্বিধায় বলছে। মেঘ নিস্তব্ধ হয়ে ছবিগুলো দেখছে আর আবিরকে দেখছে। মাঝখানে 9 বছরের একসাথে ছবি না থাকলেও লাস্ট 2 বছরের ছবিতেও তা উসুল করে তুলে ফেলেছে, যার মধ্যে হাতে গোনা কয়েকটা ছবি মেঘ নিজের ইচ্ছেতে তুলেছিল, বাকি সব আবিরের পার্সোনাল ফটোগ্রাফার তুলে দিয়েছে। অ্যালবাম দেখা শেষ হতেই মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। আবির মৃদুস্বরে জিজ্ঞেস করলো, রাগ করেছো? মেঘ ঠোঁট ফুলিয়ে চেয়ে আছে। আবির নিরেট কণ্ঠে বলল, রাগ করো না প্লিজ, এটা দেখে রেগে গেলে পরেরগুলো তো বলতেই পারবো না। পরে কি? আবির একটা চাবির গোছা মেঘের হাতে দিয়ে বলতে শুরু করলো, আজ থেকে এই চাবির গোছাটা তোমার। এখানে আমার রুমের প্রতিটি তালাবদ্ধ জিনিসের চাবির পাশাপাশি আমার অফিসের সব চাবি আছে। তুমি আমার অর্ধাঙ্গিনী, তাই আজ থেকে আর কোনো লুকোচুরি নয়। আমার যা কিছু আছে সব কিছুতে তোমার অধিকার।
মেঘ আজ হতবিহ্বল যে আবির নিজের জিনিসপত্র কখনো কাউকে ছুতে দেয় না, রুমে ঢুকতে দেয় না, সব কিছুতে তালা দিয়ে রাখে, সে আজ নিজের হাতে সব দায়িত্ব মেঘকে দিয়ে দিচ্ছে। আবিরের এত পরিবর্তন মেঘ স্তব্ধ চোখে কেবল দেখেই যাচ্ছে। আবির আকস্মাৎ মেঘের মুখোমুখি দাঁড়ালো, আচমকা ধপ করে মেঘের পায়ের কাছে বসে পড়েছে। আবিরের গায়ে যেন পা না লাগে, তার জন্য মেঘ সঙ্গে সঙ্গে পা সরিয়ে থমথমে কণ্ঠে শুধালো, কি হয়েছে আপনার? আবির পেছন থেকে একটা সুন্দর গিফট বক্স বের করে মেঘের হাতে দিল। মেঘ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি এটাতে? দেখো। বক্স খুলতেই দুইটা ব্যাংক চেক চোখে পড়েছে। মেঘ অ্যামাউন্টটা ঠিকমতো খেয়াল করেনি, কৌতূহলবশত চেক তুলে বিস্ময় সমেত তাকালো। বক্সের স্বর্ণের বেশ কিছু গহনা। মেঘ বারবার আবিরের দিকে তাকাচ্ছে। আবিরের ঠোঁটে মলিন হাসি। মেঘ গহনাগুলো তুলে বিছানার পাশে রাখছে। কাগজের মতো কিছু লাল ফিতা দিয়ে পেঁচানো দেখে মেঘ স্বাভাবিকভাবে খুলতে নিল। খুলতেই দেখলো একটা দলিল। কিছুটা পড়ার পর বুঝতে পারলো কোনো একটা জায়গা আবির মেঘের নামে করে দিয়েছে। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে প্রশ্ন করলো, এসবের মানে কি? আবির মুচকি হেসে বলল, স্প্যারোজ ড্রিম হাউস তোমার বাড়ি, একান্তই তোমার, সেখানে আমার কোনো অধিকার নেই। মেঘ কিঞ্চিত রাগী স্বরে বলল, অধিকার যদি নাই থাকবে তাহলে আমার বাড়ি আপনি আমাকে না জানিয়ে কেন করেছেন? আগে আমাকে বলেন না কেন? শুরুতে জানানোর মতো পরিস্থিতি ছিল না। কেন? সময়টা ছিল ডিসেম্বর মাস। মাইশা আপুর বিয়ে থেকে মানার কারণে তোমাকে জোর করে নিয়ে আসছিলাম। আমি অফিস থেকে এসে তোমাকে সময় নিয়ে বোঝাতে চেয়েছিলাম মালার সাথে আমার কিচ্ছু নেই, অথচ তুমি আমার আসা পর্যন্ত জাস্ট 10 মিনিট অপেক্ষা করতে পারলে না। আমাকে গুরুত্ব না দিয়ে মিনহাজদের গুরুত্ব দিয়েছিলে, তার জন্য তোমার প্রতি অভিমান হয়েছিল। সেই অভিমান তোমার আব্বুর কথায় জেদে পরিণত হয়েছিল। ওনার মেয়েকে রানীর মতো রাখতে গেলে আগে রানীর স্বপ্নগুলো পূরণ করা জরুরি ছিল। সেই রাতেই 3-4 দিনের জন্য চলে গেলাম। রাত দিন এক করে সব কিছু রেডি করে এসেছি। যেদিন বাসার কাজ শুরু করব তার আগের দিন থেকে আপনাকে এত মতে রিকোয়েস্ট করলাম, কিন্তু তুমি এতটাই জেদি যে কোনোভাবেই যেতে রাজি হলে না। তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েও দিতে পারলাম না, তাই সিদ্ধান্ত নিয়েছিলাম বাসার কাজ পুরোপুরি শেষ করেই জানাবো। মেঘ শক্ত কণ্ঠে বলল, মিস করলাম। বাকিগুলো দেখে শেষ করো। মেঘ আবারও বক্স হাতে নিল। কিছু চিরকুট, আবিরের অফিসের কিছু ডকুমেন্টস, সাথে কয়েকটা 500 আর 1000 টাকার বান্ডেল। এত টাকার বান্ডেল দেখে মেঘ আশ্চর্যজনিত নয়নে তাকিয়ে উদ্বিগ্ন স্বরে শুধালো, এত টাকা কার? আবির মোলায়েম কণ্ঠে বলল, তোমার। মানে এত টাকা দিয়ে আমি কি করব? এগুলো সব কাবিনের। মেঘ ধীর কণ্ঠে বলতে শুরু করলো, আমি যতদূর শুনেছি কাবিন বউয়ের পরিবার অথবা বউয়ের ইচ্ছে অনুযায়ী দিতে হয়। আমি বউ হয়েছি বলছি, আমার কাবিনের কোনো প্রয়োজন নেই। আমি আপনাকে চেয়েছি, আলহামদুলিল্লাহ আপনাকে পেয়ে গেছি। আমার আর কিছুই চাওয়ার নেই। আপনার এত গিফট, টাকা, ব্যাংক চেক এসবের কোনো কিছুই চাই না। বিয়েতে কাবিন যদি আবশ্যক হয় তবে আমি কাবিন হিসেবে আপনাকে চাইব। মৃত্যু শুধু আপনাকেই চাইব। মেঘের দু চোখ ছলছল করছে। নিজেকে সংযত করতে তারিত শ্বাস টানলো। আবির দুর্ভদ্র নেত্রে মেঘের মায়াবী আননে চেয়ে আছে। অল্পতে লজ্জায় আড়ষ্ট হওয়া মেয়েটার আধম্য কণ্ঠের আকাঙ্ক্ষা শুনে আবির শীতল চোখে চেয়ে মুচকি হাসলো। মেঘ এতক্ষণ কি বলেছে নিজেও জানে না। আবিরের অন্যরকম চাহনিতে কিছুটা লজ্জা পেয়েছে। আবির চোখ মুখ গুটিয়ে শান্ত কণ্ঠে শুধালো, যা দিয়েছি সব কিছু সহ আবির যদি তোমার হয় তাহলে কাবিন নিয়ে কি তোমার কোনো আপত্তি আছে? মেঘ সঙ্গে সঙ্গে আবিরের দিকে তাকিয়ে শ্বাস ছেড়ে ঠোঁট ফুলিয়ে নিষ্পাপ কণ্ঠে বলে উঠল, আমার আবির হইলেই হবে। আবির ভ্রু উঠাতেই মেঘ থতমত খেয়ে বলল, সরি, আপনাকে হলেই হবে। আমি তো তোমারই, বাকি যা দিয়েছি ওই সবও তোমার। এগুলোর পর কাবিন হিসেবে তোমার কি আমার কাছে আর কিছু চাওয়ার আছে? মেঘ সাবলীর ভঙ্গিতে বলল, আমার আর কিছুই লাগবে না। মনে কষ্ট থাকবে না তো? মেঘ একগাল হেসে বলল, আমার মনে কষ্টের ছিটে ফোঁটাও নেই, কারণ আপনাকে পেয়ে গেছি যে।
আবির অনুগ্র হেসে টেবিলের উপরে রাখা একটা বই থেকে কাগজ এনে মেঘের হাতে দিল। তেমন একটা গুরুত্ব না দিয়ে মেঘ জিজ্ঞেস করলো, কি এগুলো? পড়ো। মেঘ বিড়বিড় করে পড়ছে। কিছুটা পড়তেই বুঝতে পারলো এটা কাবির নামার কপি। মেঘ সঙ্গে সঙ্গে নিচে তাকালো। বরের স্বাক্ষরের জায়গায় সাজ্জাদুল খান আবির লেখা, আর কন্যার স্বাক্ষরের জায়গায় মাহাদিবা খান মেঘ। বিবাহ রেজিস্ট্রি করার তারিখ ৩/২/২০০০, যা আজ থেকে আরো ৩ বছর আগের। এটা দেখে মেঘ বিস্তীর্ণ চোখে তাকিয়ে এক হাতে নিজের মুখ চেপে ধরেছে। মেঘের হাত থরথর করে কাঁপছে, কান দিয়ে গরম হাওয়া বের হচ্ছে, মস্তিষ্কে বিদ্যমান স্নায়ুগুলো ধপধপ করে কাঁপছে, বুকের ভেতরটা ধুরু ধুরু কেঁপেই চলেছে। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। মেঘ সব্যস্ত চোখে আবিরের দিকে তাকালো। আবির নিরুদ্বেগ ভঙ্গিতে মেঘকে দেখছে আর নিজের বুকে হাত রেখে অনুচ্চ স্বরে দোয়া পড়ছে। মেঘের গলায় আটকানো নিঃশ্বাসটা অতি সম্পূর্ণে বেরিয়ে আসছে। মুখ ফুলিয়ে শ্বাস টেনে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে থমথমে কণ্ঠে প্রশ্ন করলো, এগুলো কি সত্যি? আবির ঢোক গিলে ধীরস্থির কণ্ঠে বলল, আইনের চোখে আমাদের বিয়ের 3 বছর পূর্ণ হয়ে গেছে। গতকাল 4র্থ বছরে পদার্পণ করেছি। তোমাকে আগেই বলেছিলাম তুমি আমারই। কেউ তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। কেউ যদি আমার সাথে ঝামেলা করতেও চাইতো, আমি সরাসরি কাবিননামা দেখিয়ে দিতাম। মেঘ ভাবনা চিন্তা ছাড়াই আচমকা বলে উঠল, এটা কিভাবে সম্ভব? আবির শক্ত কণ্ঠে বলতে শুরু করলো, আমি দেশ ছাড়ার মাসখানেক আগে তানভীরকে তোমার ব্যাপারে সব বলেছিলাম। সে আমার আবেগ অনুভূতি দেখে প্রথম দিকে মেনে নিলেও পরবর্তীতে ওর মনে কিছুটা খটকা সৃষ্টি হয়েছিল, কারণ শত হলেও সে তোমার আপন ভাই। তোমার প্রতি তার দায়িত্ব ভালোবাসা অন্য লেভেলের, যেটা আমার প্রতি 1000 থাকলেও তোমার সমান নয়। বলতে গেলে তানভীর আমি দুজনেই তখন অপ্রাপ্তবয়স্ক। মজার ছলেই হোক কিংবা গভীর চিন্তা থেকেই তানভীর একদিন হুট করে বলে বসে, ভাইয়া তুমি বনুকে এখন পছন্দ করো মানলাম, আমি ওকে দেখেও রাখলাম, কিন্তু 7 বছর পর তোমার মন মানসিকতা যে এরকম থাকবে তার কি গ্যারান্টি আছে? তখন যদি বনুর প্রতি এখনকার মতো অনুভূতি না থাকে? তানভীরের কথা শুনে আমার মনে চিন্তা জাগে। আমি নিজেও কখনো সেভাবে ভেবে দেখিনি, তাই ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলাম তোমাকে বিয়ে করব। কেন সেই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি নিজেও জানি না, শুধু মনে হয়েছিল তানভীর যা বলেছে একদম ঠিক বলেছে। তানভীর মজার ছলে বললেও আমি দুশ্চিন্তায় ঘুমাতে পারছিলাম না। তানভীরকে জানানোর পর সে খুব রিকোয়েস্ট করেছে যেন বিয়ের ঝামেলা না করি। ও এমনিতেই এইসব বলেছিল, আরও অনেক কিছু। আমার মাথায় তখন কিছুই ঢুকছিল না। আমার কাছের বন্ধুর বাবা কাজী, তাই তৎক্ষণাৎ খোঁজ নিলাম। তোমার বয়স অনেক কম ছিল তখন, তোমার আমার প্রতি তীব্র ঘৃণাও ছিল। সব মিলিয়ে তখন বিয়ে সম্ভব ছিল না। তাছাড়াও কিছু নিয়মনীতি ছিল যার কারণে আঙ্কেল কোনোভাবেই রাজি হচ্ছিল না। কিন্তু তখন আমার একটাই জেদ ছিল, যেভাবেই হোক বিয়ে আমার করতেই হবে। আঙ্কেলকে বিস্তারিত বুঝিয়ে খুব কষ্টে রাজি করিয়ে রাকিব, তানভীর আর সুজনের উপস্থিতিতে বিয়ের কাজ সম্পন্ন করে দেশ ছাড়ি। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পুনরায় বলতে শুরু করলো, বিশ্বাস করো আমি তখন কোনো কিছু ভাবিনি, এত কিছু বুঝিনি। শুধু বুঝেছিলাম তোমাকে আমার লাগবে, সেটা যে কোনো বলতেই হোক। মস্তিষ্কে শুধু একটা চিন্তাই ঘুরপাক খাচ্ছিল, তোমাকে বৈধতার চাদরে মোড়ানো। পাওয়া না পাওয়ার মাঝে আমি তখন বাস্তবে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। ভবিষ্যতে কি হবে বা হতে পারে সব ভুলে গিয়েছিলাম। বিয়ে পরিপূর্ণ হবে না জেনেও আবেগের তাড়নায় বিয়ে করেছিলাম। নিশ্চুপ মেঘ এবার মুখ খুললো, কিছুটা বিস্মিত হয়ে জানতে চাইলো, আমার সাইন কে দিয়েছিল? তুমি। কিভাবে? আমি তো এসবের কিছুই জানতাম না। মনে আছে তানভীর একদিন ঘুরতে নিয়ে তোমাকে বিয়ের কথা বলেছিল? হ্যাঁ মনে আছে। আমাকে এমনই একটা কাগজে সাইন করতে বলেছিল। আমি জিজ্ঞেস করেছিলাম এটা কিসের কাগজ। ভাইয়া বলেছিল বিয়ের। আমি তখন সেভাবে গুরুত্বই দেইনি, ভেবেছিলাম ভাইয়া মজা করছে। আবির কপাল গুটিয়ে জানতে চাইলো, কেন আমার নাম বলেছিল মনে নেই? হ্যাঁ সেটাও মনে আছে। বিয়ের কথা বলায় আমি যখন হাসছিলাম তখন ভাইয়া জিজ্ঞেস করেছিল আমাকে যার তার কাছে বিয়ে দিলে আমার আপত্তি আছে কি না। আমিও সুন্দর করে বলেছিলাম কোনো আপত্তি নেই, তুমি যাকে বলবা তাকেই বিয়ে করে নিব। আমার সত্যি তখন কোনো আপত্তি ছিল না, কারণ তখন আমার জীবনে আপনি ছিলেন না। আমার চোখে আমার ভাই সবার সেরা ছিল। যে সে যা বলতো আমি সব কিছু মেনে নিতাম। ভাইয়া তখন আপনাকে বিয়ে করার কথা বলেছিল, আর আমি ভাইয়ার কথায় আপনাকে বিয়ে করতেও রাজি হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম
ভাইয়া মজা করে বলছে, তাই যা বলেছিল সবেতেই হ্যাঁ হ্যাঁ করে সাইনও করে দিয়েছিলাম। তারপর ভাইয়ার সাথে এ বিষয়ে আমার আর কোনো দিন কথা হয়নি। ভাইয়া কিছু বলেও নি, আর আমি তো সেই ঘটনা বেমালুম ভুলেই গিয়েছিলাম। আবির মলিন হেসে বলল, ওই দিনই তোমার আমার সাথে বিয়ে হয়ে গিয়েছিল। তানভীরের সাথে সাথে সেখানে কাজী সাহেব সুজনরাও উপস্থিত ছিল, তাছাড়া ফোনে আমিও ছিলাম। মেঘ হাঁ হয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির গলা খাকারি দিয়ে আবারও বলতে শুরু করলো, আমি সাইন করার দিনই তোমাকে বউ হিসেবে কবুল করেছিলাম, কিন্তু তোমারটা বাকি ছিল। তোমাকে বিস্তারিত বোঝানোর পরিস্থিতি ছিল না, তাই তানভীর যেভাবে পেরেছে ম্যানেজ করেছে। আমার কথা ছিল, যেহেতু তোমার সাথে তখন মানসিক বা শারীরিক কোনো সম্পর্কে আমি জড়াবো না, তাই শুধু আইনি কাজটা সম্পন্ন করে রাখবো। বাসায় এসে যেভাবেই হোক তোমাকে পটিয়ে বাসার সবার অনুমতি নিয়ে তোমাকে বিয়ে করব। আমি নির্বোধ ছিলাম, কারণ আমি তখনও আবেগে গা ভাসাচ্ছিলাম। আমাদের বিয়ে আইনিভাবে নিবন্ধিত হয়ে গিয়েছিল। আমার এত বছরের ভালোবাসাকে আইনি স্বীকৃতি দিতে পেরে মনে সুখের হাওয়া বইছিল। আমার আকাশে বাতাসে বিয়ের আমেজ ছিল, কিন্তু সেই আমেজ বেশি দিন থাকলো না। মাস তিনেকের মধ্যে ফুপ্পির কথা জানতে পারি, আর তখনই আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। তানভীরের সাথে ঘটে যাওয়া ঘটনায় ভীত হয়ে আমি আইনি স্বীকৃতির জন্য জোরাজুরি করেছিলাম, কিন্তু ফুপ্পির কথা শুনে সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম। যেখানে ফুপ্পির প্রেমের সম্পর্ক জেনেও মানিনি, সেখানে আমি কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি। আমার বিয়েটা কোন লেভেলের অপরাধের কাতারে পড়বে সেটা ভেবেই আজকে উঠেছিলাম। এত বছরে নিজের মনে জমে থাকা স্বপ্নগুলোকে পিণ্ডীভূত করে যে কাজের বাড়িটা বানিয়েছিলাম, সেই বাড়িটা মনের ভেতরে ঘটে যাওয়া আকস্মিক ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছিল। নিজের সাজানো স্বপ্ন ভাঙার সাথে সাথে ভেঙেছিল তোমাকে দেখার সব আকাঙ্ক্ষা। নিজের আক্ষেপে নিজেই পড়ছিলাম। কিছু সময়ের জন্য মনে হয়েছিল পৃথিবী ছেড়ে চলে যাই, কিন্তু শেষ সময়েও তোমাকে দেওয়া কথাটা আমার কানে বাজছিল। আমাকে ছেড়ে যেতে পারবে না, সেই আদুরে আনন্দ আমাকে মৃত্যুর দ্বার প্রান্ত থেকে টেনে এনেছিল। শুধুমাত্র তোমার কথা ভেবে নতুনভাবে নিজেকে তৈরি করছিলাম, কিন্তু বুকে ছিল আকাশ সমান ভয়। বাসায় বিয়ের কথা জানলে তোলপাড় শুরু হবে, এটা খুব ভালো করেই বুঝেছিলাম। তোমাকে নিয়ে আলাদা থাকার যোগ্যতাও আমার ছিল, কিন্তু তুমি যে আমার ছিলে না। তুমি এমনিতেই 7-8 বছর যাবৎ আমার সাথে কথা বলছিলে না। ওই অবস্থায় কোনো ক্রমে যদি শুনতে পারতে যে তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে, তখন আব্বু চাচ্চু কী করতো জানি না, কিন্তু তুমি হয় আমাকে খুন করতে, নয়তো নিজে সুইসাইড করতে, আর না হয় লাস্ট অপশন ছিল ডিভোর্স। তোমার জেদকে আমি বরাবরই ভয় পাই, তবুও খুব ভয় পেয়েছিলাম তুমি ভুলক্রমে কিছু বললেও সেটা তুমি করেই ছাড়তে। বাসায় ফিরে 3 মাস কিংবা 6 মাসের মধ্যে বিয়ে করার স্বপ্ন আড়ালেই হারিয়ে গেল। সেই থেকে আবার আতঙ্ক শুরু হলো। তানভীর রাকিব দুজনকে খুব জোর করে বললাম ভুল করেও যেন বিয়ের টপিক না উঠায়, বিয়ের কথা যেন মন থেকে ভুলে যায়। অনাকাঙ্ক্ষিত কারণে 6 মাস আগে দেশে ফিরলাম। তখন সব ভুলে তোমাকে আমার প্রেমে পড়তে বাধ্য করলাম। প্রতিনিয়ত নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে তোমাকে অনুভব করাতে লাগলাম। আলহামদুলিল্লাহ, বছর খানেকের মধ্যে আমি সফলও হয়ে গেলাম। আমার অ্যাক্সিডেন্টের পর তোমার আবেগ জড়ানো কথাগুলো শুনে তোমার ভালোবাসার পুরোপুরি নিশ্চয়তা পেয়েছিলাম। বাসার পরিস্থিতি, তোমার পরিস্থিতি দেখে তখন দ্বিতীয়বার উপলব্ধি করেছিলাম আমি আবেগের বশে ঠিক কত বড় ভুলটা করেছিলাম। আম্মুর বারবার জানতে চাওয়া আমার কোনো পছন্দ আছে কিনা, আব্বুর একই প্রশ্ন পরোক্ষভাবে জিজ্ঞেস করা, সেই সাথে তোমার অতিরিক্ত যত্নে আমি পাগল প্রায় হয়ে উঠেছিলাম। তখন বুঝেছিলাম আমার বাবা মা আমাকে খুব ভালোবাসে। তাদের ইচ্ছা শক্তি এতটাই প্রবল যে আমি চাইলে তারা পৃথিবীর সব কিছু আমার সামনে হাজির করতে পারে। সেখানে তোমাকে আমার সাথে বিয়ে দেওয়া তেমন কোনো বিষয়ই না, বরং তোমাকে চাইলে আব্বু আম্মু খুশিই হতো। কিন্তু ওনারা তো জানতো না যে আমি ওনাদের হৃদয় আগেই ভেঙে ফেলেছি, আর তুমি না কিছু জানতে। ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার বিয়ের কথা বলাটা কোনোভাবেই সম্ভব ছিল না, আর না সম্ভব ছিল বিয়ের ঘটনা লুকিয়ে নতুন করে বিয়ে করা। তাছাড়া তখনও তোমার স্বপ্নের বাড়ি গিফট করা বাকি, তোমাকে মানসিকভাবে প্রস্তুতি করাটাও বাকি ছিল। গত রমজানের আগে হুট করে সবার সামনে একদিন আমার বিয়ের কথা উঠল। তোমার আব্বু আগুনে ঘি ঢালার মতো কোথাকার কোন মেয়ের কথা বলল। আমি মেজাজ হারিয়ে বললাম 1 বছর বিয়েই করব না। আমি তাদের কিভাবে বুঝাতাম যে আমি তোমাকে বিয়ে করে ফেলেছি। তারপর রাকিবের বিয়ে ঠিক হলো, তখনও আব্বু আমাকে কথা শোনালো। এমনকি আমার নিজেরও খারাপ লাগছিল, কারণ আমি যখন তোমাকে ভালোবাসি তারপর থেকেই বলছিলাম আমি যেভাবেই হোক রাকিবের আগে বিয়ে করব। বিয়ে করেও ছিলাম, কিন্তু কাউকে বলতে পারছিলাম না। আবেগ আর কষ্টগুলো নিজের ভেতরে চাপিয়ে রাখতে রাখতে আর পারছিলাম না।
রাকিবের গায়ে হলুদের রাতে ফুপ্পিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে শুধু একটা কথাই বলেছিলাম, আমি ভুল করেছি, খুব বড় ভুল করেছি। সেই ভুলের শাস্তি স্বরূপ মেঘকে আমার থেকে কেড়ে নিও না, আমি মেঘকে ছাড়া বাঁচতে পারবো না। ফুপ্পি নিরুপায় ছিল। আমার কান্না দেখে তবুও কয়েকবার আব্বুকে বলার চেষ্টা করেছে, কিন্তু সাহস করে বলে উঠতে পারেননি। তারপর শুরু হলো তোমার আব্বুর ছেলে দেখা। বাধ্য হয়ে বাসায় রাগারাগি করলাম। তোমার বাসার কাজ শেষ করতে প্রজেক্টের দায়িত্ব নিয়ে দেশের বাইরে গেলাম। বিয়ের কথা বাসায় বলার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। আমার পুরোপুরি টার্গেট ছিল 1 তারিখ তোমাকে প্রপোজ করব, রাতে বাসায় বিয়ের কথা বলবো। বাসায় মানলে 2 তারিখ ধুমধাম করে গায়ে হলুদ হবে, না মানলে তোমাকে নিয়ে বাড়ি ছাড়বো। মাঝখান থেকে তুমি 3 দিন আগে প্রপোজ করতে বের হয়ে সব কিছু এলোমেলো করে দিয়েছিলে। তবে যাই হোক, রবের কাছে হাজারো শুক্রিয়া যে কোনো ঝামেলা ছাড়াই তোমাকে পেয়ে গেছি। মেঘ হতবিহ্বল পাথরের মতো বসে আবিরের মুখের পানে চেয়ে আছে। কিছু জিজ্ঞেস করা বা বলার ভাষা হারিয়ে ফেলেছে। আবির দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখলো। মেঘের হাত থেকে কাগজ নিতে নিতে মেঘের মসৃণ গালে চুমু খেয়ে হঠাৎই পুরো কণ্ঠে বলে উঠল, বউ, আমি তোমাকে 5 মিনিট দিচ্ছি। এর মধ্যে টাসকি খাওয়া মুড থেকে বেরিয়ে রোমান্টিক মুডে আসো। আমার বুকের ভেতর প্রেম ভালোবাসা ফুটন্ত গরম পানির মতো টকবক করছে। তুমি রোমান্টিক মুডে না আসলে আমার অন্তর পুরো ছারখার হয়ে যাবে। তুমি কি তাই চাও? মেঘ নির্বাক চোখে আবিরের দিকে তাকালো। আবির নিঃশব্দে হেসে চোখ টিপল। আবিরের নির্লজ্জ মার্কা কথা আর কাণ্ড দেখে মেঘ না পারতেই কিঞ্চিত হাসলো। সকালে নাস্তার টেবিলে আবির আর মেঘ ব্যতীত সকলেই উপস্থিত। বন্যাও আজ সবার সাথে খেতে বসেছে। ইকবাল খান ধীর কণ্ঠে শুধালো, আবির আর মেঘ কি এখনো উঠেনি? মালিয়া খান মিমকে উদ্দেশ্য করে বলল, মিম, দেখে আয় তো। মিম সঙ্গে সঙ্গে উঠে গেল। আবিরের রুমের দরজায় ডাকতে গিয়ে খেয়াল করলো দরজা খোলা। রুমে মেঘ আবির কেউ নেই। মিম রুমের ভেতর ঢুকে ভালোভাবে দেখলো। সহসা বাইরে এসে উচ্চ স্বরে বলল, ভাইয়া আপু কেউই রুমে নেই। আলী আহমদ খান সঙ্গে সঙ্গে তানভীরের দিকে তাকালেন। তানভীর আতঙ্কিত কণ্ঠে বলল, আমি সত্যিই কিছু জানি না। বন্যা ভ্রুকুচকে সন্দেহের দৃষ্টিতে তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর চোখ ঘুরিয়ে বন্যার চোখের পানে তাকিয়ে শুকনো ঢোক গিলল। বন্যা মুখ ফুলিয়ে আলগোছে ভ্রু নাচালো। তানভীর এমনভাবে ঠোঁট উল্টালো যেন সে কিছুই জানে না। মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে বললেন, ওরা আর কোথায় যাবে, হয়তো ছাদে আছে। তানভীর ফোন বের করে আবিরের নাম্বারে কল দিল। আবির কল রিসিভ করে মৃদু হেসে বলল, আসসালামু আলাইকুম সমন্দি সাহেব। তানভীর গম্ভীর কণ্ঠে বলল, ওয়ালাইকুম আসসালাম। কোথায় তোমরা? পালাচ্ছি। মানে? তোদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি, তাই চলে যাচ্ছি। কিন্তু যাচ্ছ কোথায়? হানিমুনে। বউ ঘুমাচ্ছে, এখন রাখছি। আবির সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। তানভীর ফোনের স্ক্রিনে তাকিয়ে চাপা নিঃশ্বাস ছাড়লো। চলন্ত ট্রেনের ঝাঁকির সাথে আবিরের অল্প বিস্তর কথা শব্দে মেঘ ঘুম ঘুমু চোখে তাকিয়ে নিজেকে আবিরের কোলে আবিষ্কার করলো। আবির মুচকি হেসে বলল, শুভ সকাল বউ। মেঘ আশেপাশে চোখ ঘুরিয়ে ভালোভাবে দেখে চিন্তিত স্বরে জানতে চাইল, আমরা কোথায় যাচ্ছি? কক্সবাজার। মেঘ প্রশস্ত নেত্রে আবিরের মুখের পানে তাকিয়েছে। আবির আলতো হাতে মেঘের চুলে হাত বুলিয়ে দিচ্ছে আর মিটিমিটি হাসছে। আবিরের দুষ্টমিপূর্ণ হাসি দেখে মেঘের স্নেহ ব্যঞ্জক প্রদর্শের একের পর এক আবেগপ্রবণ দৃশ্য মনে পড়তে শুরু করেছে। দীর্ঘায়িত গত রাত ছিল আবিরের অতষ্ণ অনুরাগ প্রকাশের রাত। নিজের অন্তর্নিহিত আবেগ অনুভূতি জাহির করা রাত। অব্যক্ত অনুভূতি প্রকাশের চুল পরিমাণ কঞ্জুসপনাও করেনি সে। প্রায় শেষ রাতের দিকে আবিরের সন্তপ্ত ভালোবাসা অন্ত ঘটে। শাওয়ার নিয়ে ফজরের নামাজ পড়ে আবির মেঘকে একটা হালকা বেগুনি রঙের শাড়ি পরিয়ে নিজের হাতে সাজিয়ে সযত্নে ঘুম পাড়িয়ে দিয়েছিল। সেই ঘুম ভেঙেছে এখন। মেঘের নির্বাক চোখের চাহনিতে আবির আচমকা ভ্রু নাচালো। মেঘ লাজুক হেসে সঙ্গে সঙ্গে দু হাতে মুখ লুকিয়ে ফেলেছে। আবির অত্যন্ত শীতল কণ্ঠে শুধালো, এখনো এত লজ্জা পেরে হবে? লজ্জায় অসার মেঘ মুখ ফুটে আর কিছুই বলতে পারলো না। খানবাড়িতে কিছু সময় নীরবতা চলল। জান্নাত, রিয়া, আইরিন, মিম, বন্যা সবাই একে অপরের মুখের পানে চেয়ে আছে। তানভীর মাথা নিচু করে বসে আছে। আলী আহমদ খান গুরুগম্ভীর কণ্ঠে শুধালেন। তানভীর ধীর কণ্ঠে জবাব দিল, ঘুরতে। মাহমুদা খান তপ্ত স্বরে বললেন,
আলী আহমদ খান সবার দিকে এক পলক তাকিয়ে ভারী কণ্ঠে বললেন। আলী আহমদ খান মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বিড়বিড় করছেন। বাড়িতে এখনো কম বেশি মেহমান আছেন, তার মধ্যে ছেলে আর ছেলের বউ বাড়ি থেকে চলে গেছে। বিষয়টা ওনার ঠিক পছন্দ হচ্ছে না। মোজাম্মেল খান মেকি স্বরে বললেন। ভাইজান কি রাগ করলে নাকি? আলী আহমদ খান রাগি রাগি মুখ করে তাকিয়েছেন কেবল। এর মধ্যে মালিহা খান রাশবাড়ি কণ্ঠে বলতে শুরু করলেন। সব দোষ তোমাদের। ছেলেটাকে এত কষ্ট দেওয়ার কি দরকার ছিল? তোমরা যেহেতু সবকিছু আগে থেকেই জানতে, তাহলে এত চ্যালেঞ্জ না দিয়ে আমাদের জানিয়ে সবকিছু মেনে নিলেই হতো। আমার ছেলেটাকে এভাবে না কাঁদালেও পারতে। আলী আহমদ খান হঠাৎই উচ্চ শব্দে হেসে উঠলেন। মালিয়া খানকে উদ্দেশ্য করে বললেন। হ্যাঁ। আলী আহমদ খান হাসতে হাসতে বললেন। এসব কিছু তার পূর্ব পরিকল্পিত। তোমার ছেলেকে নিষ্পাপ ভেবো না, সে এতটাও নিষ্পাপ না। মালিহা খান রাগী স্বরে বললেন। আপনি মানেন আর না মানেন, আমি জানি আমার ছেলে নিষ্পাপ। আলী আহমদ খান চাপা স্বরে বললেন। এই যে আমার ছেলে করছো, তোমার আদরের ছেলে যে 3 বছর আগে বিয়ে করে ফেলেছে, এটা কি তুমি জানো? মালিয়া খান তৎক্ষণাৎ বলে উঠলেন। কি হয়েছে? কে বলেছে? মোজাম্মেল খান খাওয়া বন্ধ করে আতঙ্কিত নজরে তাকালেন। আলী আহমদ খান স্বাভাবিক কণ্ঠে ফের বললেন। তোমার ছেলে আর মেঘ মামুনের বিয়ে আরো 3 বছর আগেই হয়ে গেছে। গত পরশুদিন 3 বছর পূর্ণ হয়েছে। তোমার ছেলেকে যতটা সাধারণ ভাবো, সে ততটাও সাধারণ না। মালিয়া খান নিস্তব্ধ হয়ে গেছেন। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন। ভাইজান, তুমি কি আমাদের সাথে মজা করছো? মজা করার ইচ্ছে থাকলে তোদের সাথে আগেই মজা করতাম, বিয়ে পর্যন্ত অপেক্ষাও করতাম না, আর ধুমধাম করে ছেলে বিয়েও দিতাম না। তুই বিয়ের দিন কাবিনের কথা বললি না, আমি কি কাবিন দেব? আমার ছেলে আরো 9 বছর আগে না বুঝেই কাবিন ঠিক করে ফেলেছে। যখন বুঝতে পেরেছে কাবিন মেয়ের পরিবার থেকে দিতে হয়, তখন তার মাথা নষ্ট হয়ে গেছে। সে এলোপাতাড়ি ছোটাছুটি করে টাকা ম্যানেজ করে তোর মেয়েকে বাড়ি বানিয়ে দিয়েছে। তবুও কাবিন নিয়ে যেন কোনো কথা না ওঠে। মোজাম্মেল খান কপাল কুঁচকে প্রশ্ন করলেন। আবির মেয়েকে বাড়ি গিফট করেছে? হ্যাঁ। কোথায়? সেটা আমি কি করে বলবো, আমিও তো অল্প শুনেছি। তোমাকে এসব কে বলেছে? আবির মেঘের বিয়ে হয়েছে, এটাই বা কে বলেছে? তোর ছেলে তানভীর বলেছে? হ্যাঁ। মোজাম্মেল খান রাগান্বিত দৃষ্টিতে তানভীরের দিকে তাকিয়ে আছেন। তানভীর সেই যে মাথা নিচু করেছে, চোখ তুলে আর তাকাতেই পারছে না। বন্যা, রিয়া, মিম, আইরিন সবাই নির্বাক চোখে চেয়ে আছে। মোজাম্মেল খান গুরুভার কণ্ঠে বললেন। এসব কি শুনছি? আবির মেঘের বিয়ে কি আগেই হয়েছে? তানভীর বারবার ঢোক গেলছে। আলী আহমদ খান মৃদু স্বরে বললেন। তানভীরকে কিছু করে লাভ নেই, সে এক নির্বোধ, আর আমারটা ওর থেকে আরো বড় নির্বোধ। কিভাবে কি করেছে? কিভাবে করেছে এসব এখন আর জানতে হবে না, শুধু জেনে রাখ তোকে তোর ছেলে হারিয়ে দিয়েছে। মালিয়া খান শীতল কণ্ঠে শুধালেন। আপনি এত কিছু কিভাবে জানলেন? আলী আহমদ খান মৃদু হেসে বললেন। তোমার কি মনে হয় এমনি এমনি বলে দিয়েছে? এত সহজ? সেদিন সন্ধ্যায় রাকিব, রাসেল আর তানভীর 3জনই আমার অফিসে গিয়েছিল। আবিরের পছন্দের কথা জানিয়ে আমাকে খুব করে রিকোয়েস্ট করছিল যেন ঝামেলা ছাড়া রাজি হয়ে যাই। যেহেতু মোজাম্মেল আমাকে আগে থেকে অনেকবার জানিয়ে রেখেছে, তাই আমিও সেভাবে রিয়্যাক্ট করিনি। রাকিবদের বিদায় করে তানভীরদের সাথে কিছুক্ষণ কথা বললাম। বিয়ে নিয়ে আমার কোনো সমস্যা নেই, শুধু বলেছিলাম মাঝখানে সময় নিয়ে বিয়ের আয়োজন করতে হবে। কিন্তু তানভীরের ঘুরে ফিরে এক কথা, বিয়ে করালে 3 তারিখেই করাতে হবে। সে কারণ বলতে নারাজ। আমিও বারবার জিজ্ঞেস করতে লাগলাম। এক পর্যায়ে রাগ দেখিয়ে বললাম, সত্যি কথা না বললে এই বিয়ে আমি কোনোদিনও মানব না। তখন ভয়ে ভয়ে সব সত্যি স্বীকার করেছে। তোমরা এখন কি অবাক হচ্ছ? আমি তানভীরের কথা শুনে তখন হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমার ছেলের আস্পর্ধার কথা শুনে নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম। ওই পরিস্থিতিতে রাগ দেখানোর অবস্থা ছিল না। তানভীরের সাথে হুটহাট সিদ্ধান্ত নিয়ে আবিরকে রাজশাহী পাঠালাম, কারণ ও বাসায় থাকলে পরিস্থিতি আরও বেশি খারাপ হয়ে যেত। আবিরকে পাঠিয়ে সঙ্গে সঙ্গেই আমিনার বাসায় গেলাম। আমিনাকে আবিরের কথা জানানোর পর সে উঠে বলে সে সব কিছু আগে থেকেই জানে। তোমরা বিশ্বাস করবে না, আমি তানভীরের কথা থেকে আমিনার কথায় বেশি অবাক হয়েছিলাম। আমি গিয়েছিলাম ওর সাথে আলোচনা করতে, কিন্তু ওর কথাবার্তা শুনে আলোচনা তো দূরের কথা, ওর বাসা থেকে সিদ্ধান্ত নিয়ে আসছি বাসায় কোনো প্রকার আলোচনা ব্যতীত বিয়ে হবে, আর 3 তারিখেই বিয়ে হবে। ইকবাল খান ধীর কণ্ঠে শুধালেন। বাসায় বিষয়টা জানলে কি হতো? তোর বিয়েটা আমার সিদ্ধান্ত হচ্ছে জানলে তোমরা কেউ সেভাবে রিয়েক্ট করতে না।
কিন্তু যদি একবার আবির মেঘের বিয়ের কথা সামনে উঠে যেত, তখন সবার আগে ব্যাগরা দিত মোজাম্মেল আর সাথে ওর মেয়ে। এজন্য তানভীর আগে থেকে বলে রেখেছিল যেন বাসায় বা আবিরের সামনে বিয়ের কথা না ওঠাই। এখন যেহেতু বিয়ে হয়ে গেছে আর ওরা বাসায়ও নেই, তাই তোমাদের জানালাম। মোজাম্মেল খান মুখ ফুরিয়ে রাগী স্বরে বললেন,